ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। বর্ষা চলে গেছে। পত্র পত্রিকা থেকে আমরা জানতে পারছি যে বর্ষা এবছরের মতন বিদায় জানিয়েছে আমাদের। শীত শুরু হচ্ছে। এই শীতে শুরুতে বা পুরো শীতকাল জুড়ে যে রবি চাষ হবে সেটার পরিকল্পনা নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আজ আমরা আলোচনা করব বীরভূম জেলার রবি পরিকল্পনা নিয়ে। আমাদের সঙ্গে এ বিষয়ে বলার জন্য আছেন প্রদীপ কুমার মণ্ডল, উপকৃষি অধিকর্তা, প্রশাসন বীরভূম, এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে আছেন যুগ্ম কৃষি অধিকর্তা, বাঁকুড়া রেঞ্জ। নমস্কার। নমস্কার। শীত তো পড়ছে একটু একটু করে। এই শীতের শুরুতেই নিশ্চয়ই রবি পরিকল্পনা নেওয়া শুরু হয়ে গেছে। সেটা ঠিক কীরকম বা কেন নেওয়া হয়? আমাদের বর্ষার চাষ এই জাস্ট শেষ হচ্ছে, এবং তারপরেই আমরা রবি চাষ শুরু করব। এটা একটা খুব ক্রুশিয়াল টাইম, এবং এই পরিকল্পনা কিন্তু যে কোনো চাষের ক্ষেত্রেই পরিকল্পনা কিন্তু আমাদের আগে থেকেই করতে হয়। ঠিক তেমনি আমরা রবি পরিকল্পনা অলরেডি আমাদের বীরভূম জেলার জন্য শুরু হয়ে গেছে, এবং আমরা বিশেষ করে যে ধান যেটা রয়েছে সেটা আর কয়েকদিনের মধ্যেই কিছু কিছু ধান কাটা হবে, এবং অলরেডি কিছু আর্লি ধান সেগুলো কাটা হয়ে গেছে। এবং সেক্ষেত্রে আমরা গভর্নমেন্টের তরফ থেকে যেখানে জলদি জাতের যে সমস্ত তরি জাতীয় শস্যে লাগানো হবে সেখানে চাষিরা কিন্তু পরিকল্পনা করেছে এবং লাগিয়ে ফেলছে। এবং যেগুলো আমরা অন্যান্য যে ফসলগুলো আছে কাটা হবে সেগুলোও কিন্তু আমরা বিশেষ করে সর্ষে এবং ছোলা, মুসুরি এবং গম তার পরিকল্পনাগুলো অলরেডি আমরা নিয়ে ফেলেছি, এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তার সার, বীজ, ওষুধ আমাদের কাছে এসে গেছে, এবং সেগুলো আমরা পরীক্ষা করে নিয়েছি। এবং পরীক্ষা করে নেওয়ার পর আমরা বিভিন্ন জায়গাতে আমাদের যে যে পরিকল্পনাগুলো আছে, বিশেষ করে কোনো জায়গাতে ডিসি দেওয়া হবে, মানে ডেমনস্ট্রেশন আমরা নিজেরা করব, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা চাষিদেরকে সিড কিট দেব, এবং ফার্টিলাইজার এবং অনুখাদ্য যেগুলো দেব তার পরিকল্পনা আমাদের নেওয়া হয়ে গেছে, এবং চাষিদের কাছে আমরা কয়েকদিনের মধ্যেই সেগুলো পৌঁছাতে শুরু করব। যে কোনো একটা বড় কাজের আগে একটা পরিকল্পনা গ্রহণ করতেই হয়। তবু একটা ছোট্ট জিজ্ঞাসা আছে যে এই পরিকল্পনাটা যদি সঠিক সময় না নেন তাহলে কি অসুবিধা হতে পারে? আমাদের চাষের যেটা একটা মূল শর্ত বা মূল কথা সেটা হচ্ছে যে সঠিক সময়ে চাষ করতে হবে। কারণ আমাদের একটা যেটা জিনিস আমরা দেখে এসেছি, আমাদের বিজ্ঞান ভিত্তিক যে চাষে, যে সময় মতো যদি আমরা কোনো কাজটা শুরু না করি, বিশেষ করে আমাদের এই যে রবি সিজনের যে আমরা জানি কি যে শীতকালীন ফসল, এবং শীতটা আমাদের পশ্চিমবঙ্গে খুবই কম, অল্প দিনের, এবং এই 15 অক্টোবর থেকে 15 নভেম্বর এই যে ক্রুশিয়াল টাইম, বিভিন্ন বিশেষ করে সর্ষে, ছোলা, মুসুরি এদের যে লাগানোর সময়, এই টাইমটা যদি পেরিয়ে গেলে কি হবে, আমাদের ফলন কমবে এবং রোগ পোকার প্রাদুর্ভাব ঘটবে। সেই কারণেই আমাদের জাস্ট বর্ষার শেষে এবং শীতের বেশ শুরুর আগে থেকেই আমাদের এই পরিকল্পনা নেওয়া হয়, এবং কি ধরনের বীজ বা ফসল করা হবে এবং তার জাতটাকেও আমাদের নির্বাচন করে নিতে হয়। সেই নির্বাচন করে নিয়ে আমরা আগাম সেগুলোকে আমরা মজুত করে নিই আমাদের কৃষি উপকরণগুলো, এবং তার সঙ্গে যে বিশেষ করে বীজনাশক আমাদের যে সিড ট্রিটমেন্ট সেটাকেও কিন্তু আমরা করে নিয়ে আমরা এই পরিকল্পনাটা করে নিয়ে চাষিদের কাছে পৌঁছে দিই। এই যে একটা শর্ট স্প্যানের জন্য শীত আসে আমাদের কাছে, আর কি কি ফসল লাগানো হবে এতে ভাবা হচ্ছে? আমাদের বিশেষ করে আমরা ছোলা, মুসুরি, গম, সর্ষে এবং তরি সর্ষে, এবং তারপরে যেটা আমাদের আর একটু কিছু হবে সেটা হচ্ছে যে প্রাক খরিফ সিজনে আমাদের বোরো ধান, এই বোরো ধানও কিছু করা হয়, এবং তারপরে কিছু মুগ এবং কলাই আমাদের, এবং তারপরে আমরা তিল যেটা প্রাক খরিফের ক্ষেত্রে। উন্নত ধরনের প্রযুক্তি তো এসেই গেছে কৃষি জগতে, সেটার ব্যবহার কিভাবে হবে বা অন্যান্য ব্যবস্থাকে কিভাবে গ্রহণ করা হবে? আমাদের যেটা উন্নত প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ করে আমরা যেটা দেখছি যে এই রবি চাষের ক্ষেত্রে যেটা প্রথমেই আমরা বললাম যে আমাদের কিন্তু সময়টা কিন্তু খুব কম, এবং ধান কাটার পরেই আমাদের এই রবি চাষে যেতে হয়। এবং আমাদের যে সমস্যাটা যেটা হয় যে ধান কাটার পরে আমরা যদি নতুন করে জমিটাকে আবার তৈরি করতে যাই, এবং সেইখানে যে আমাদের যে কন্ডিশন আনা সেটা অনেক সময় থাকে না, যার ফলে আবার যদি নতুন করে আমাদের জল দিয়ে আনতে হয় তাহলে কিন্তু আমাদের চাষে অনেক দেরি হয়ে যায়। এবং দেরির ফলে যেটা প্রথমেই বললাম যে আমাদের
মানে রোগ পোকার আক্রমণটা বাড়বে, ফলন কমবে, যেটা আমরা দেখতে পাই বিশেষ করে সর্ষে এবং গমের ক্ষেত্রে এগুলো খুব সমস্যা হয়। সেই জন্য এখন যেটা একটা আমাদের কাছে যন্ত্র এসছে যে জিরো টিলেজ মেশিন। আমরা যদি ধান কাটার পরে সেখানে সর্ষে, ছোলা, মুসুরি বা গম যদি জিরো টিলেজ মেশিনের দিয়ে লাগায়, তাহলে পরে কি আমাদের সময়টা আমরা সঠিকভাবে পাবো এবং একটা জল আমাদের দিতে হবে না। এবং আরও একটা যেটা আছে যে আমাদের চাষের যে খরচা সেটাও কিন্তু কমে গেল। এবং এই ধরনের আরেকটা যেটা আমাদের আগে করা হতো এবং এটাও আমরা এখনও চাষিদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের একটা পায়রা চাষ। পায়রা চাষটা আর কিছুই না, যে আমাদের এই যে ধান কাটবো, ঠিক কাটার 10 থেকে 12 দিন আগে, এই সময় মাটি আমাদের কি একটু কাদা কাদা থাকে, এই সময়ে আমরা যদি যে কোনো বিশেষ করে খেসারি বা মুসুরি বা ছোলা বা মটর এইগুলো যদি আমরা ওই ধানের জমিতে ছড়িয়ে দিই, এবং সেক্ষেত্রে আমাদের একটু বীজের পরিমাণটা বেশি লাগে এবং এই সময় আর কোনো চাষ দিতে হচ্ছে না এবং ধান কাটার সময় কিন্তু গাছ গজিয়ে যাবে। এবং তখন জাস্ট একবার আমাদের 20 দিন এবং 40 দিনের মাথায় যদি আমরা 2% ইউরিয়া বা ডিএপি আমরা যদি স্প্রে করি, তাহলে পরে আমাদের কিন্তু বিনা চাষে, বিনা অন্যান্য সারের খরচায় আমাদের কিন্তু আর একটা রবি ফসল উঠে আসবে, যেটা আমাদের চাষিদের কাছে কিন্তু খুবই উপকারী এবং লাভজনক হবে। এই যে সময়টার কথা আপনি বললেন, ধান কাটার ঠিক পরে পরে মাঠটা একটু কাদা কাদাও থাকে, তখন কি কোনো আগাছার সম্ভাবনা বা অন্য কোনো যত্ন আত্তি নিতে হবে? না, আমরা যদি ধানের বিশেষ ক্ষেত্রে যে ধান কাটার পরে যদি আমরা রবি চাষ করি জিরো টিলেজ মেশিনের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিশেষ করে যে খুব বেশি আগাছার এই শীতের সময় সমস্যা হয় না। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা যে কোনো একটা বিদা জাতীয় উইডিং করে আমরা দিতে পারি বা হ্যান্ড উইডিং করতে পারি, অথবা আমরা যদি দেখি যে খুব বেশি অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে আমরা কেমিক্যালে যাব। আদারওয়াইজ আমাদের কিন্তু রবি চাষের ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব বেশি আমাদের আগাছা নিয়ে সমস্যাটা হয় না। আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে সময়, কারণ শীতের স্প্যানটা খুবই কম এবং ওই সময় যদি আমরা দেরি করে লাগাই, যদি আমরা এই নভেম্বরের শেষ দিয়ে হয়ে যায় বা ডিসেম্বরে যদি আমরা সর্ষে লাগাই, সর্ষে কি হবে না হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেই গরম পড়ে যাবে জাব পোকাতে সর্ষে নষ্ট করে দেবে। এবং গম যদি আমরা ডিসেম্বরের মধ্যে 7 তারিখের মধ্যে বিশেষ করে ফার্স্ট উইক অফ ডিসেম্বরের মধ্যে যদি আমরা না লাগাই, আগামী দিনে কি হবে আপনারা জানেন, গরম যেই পড়ে যাবে শীষ ছোট হয়ে যাবে, দানা পুষ্ট হবে না, ফলন কমে যাবে। এবং কৃষক বন্ধুরা কিন্তু বেশিরভাগ সময় বড় ভুলটা করেন, পরে তারা খুব হাহুতাশ করেন যে কেন হলো। যার জন্য আমরা এই গভর্নমেন্টের তরফ থেকে আমরা বিশেষ করে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি। প্রত্যেক চাষিকে আমরা আমাদের বিভিন্ন যে প্রকল্প রয়েছে তার মধ্যে আমরা সিলেক্টেড চাষিদেরকে ডেকে এনে আমরা প্রশিক্ষণ দিই এবং এই প্রশিক্ষণ শুধু আমরা নিজেরা দিই না, আমাদের বাইরের থেকে এক্সপার্ট এনে দিই এবং অনেক সময় আমরা বিভিন্ন জায়গাতে তাদেরকে পাঠাই। এবং আমাদের যে আত্মা প্রকল্প চলছে তার মাধ্যমে আমাদের চাষিদেরকে আমরা জেলার মধ্যে, জেলার বাইরে এবং আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার জন্য চাষিদেরকে পাঠানো হয় এবং তারা নিজেরা গিয়ে দেখে আসে এবং হাতে কলমেও তাদের শেখানোর ব্যবস্থা করা হয়। আর আত্মা ছাড়াও আমাদের অন্যান্য বিশেষ করে এখন কৃষিতে যন্ত্রপাতি যে একটা ভর্তুকি, এটা যেটা চলছে, যেটা আমি বললাম যে জিরো টিলেজ মেশিন বা অন্যান্য পাওয়ার টিলার, ট্রাক্টর এবং পাম্প মেশিন, এবং চাষিদেরকে এককালীন সাহায্যের জন্য যে আমাদের এই যে ডিজেল বা চালিত যে পাম্পগুলো রয়েছে বা কেরোসিন চালিত পাম্পগুলো, সেইগুলো যাতে তারা ইলেকট্রিকে কনভার্ট করতে পারে, তার জন্য এককালীন একটা সাহায্য দেওয়া হচ্ছে। 8,000 টাকা তাদেরকে দেওয়া হয়, এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে দেওয়া হয়, যাতে তার ইলেকট্রিক কানেকশনটা হয়ে যায়, তাতে খরচাটা চাষির অনেক। যারা খুব প্রান্তিক চাষি তারা কি এর দ্বারা উপকৃত হচ্ছেন? উপকৃত হচ্ছে। এবং তাছাড়াও প্রান্তিক চাষিদের ক্ষেত্রেও আমাদের একটা প্রকল্প আছে যে ছোট যন্ত্রপাতি, বিশেষ করে স্প্রেয়ার বা এই যে পাম্পের ডেলিভারি পাইপ বা কোদাল বা কোনা উইডার, এইগুলো কেনার জন্য তাদেরকে আমরা 5,000 টাকা পর্যন্ত এককালীন সাহায্যের ভর্তুকি দেওয়া হয়। আর কোনো সহযোগিতা আছে সরকারি তরফে? এবং সরকারি সহযোগিতার ক্ষেত্রে আমাদের যেটা আরও রয়েছে যে বিশেষ করে আমাদের এই সিজনে বিশেষ করে আমাদের যে খামখেয়ালিপনা আবহাওয়ার, তার জন্য কি হয় যে আমাদের দেখা যাচ্ছে যে আমরা গতানুগতিকভাবে যে চাষগুলো করছি, অনেক সময় সেই ফসলটা কিন্তু আর এখানে হয়তো করা যাবে না,
কিন্তু চাষিদের কাছে কোনো উপায় না থাকলে তখন কি করা যাবে, আমাদের সেই জন্য চেষ্টা করা হচ্ছে যে কোনো অর্থকরী ফসল, বিশেষ করে এখন যেমন ভুট্টা একটা অর্থকরী ফসল অল্টারনেট ক্রপ হিসাবে এখানে আনা হচ্ছে। এবং বিশেষ করে আগেকার দিনে চাষিরা, যেটা বিশেষ করে আমরা জানি যে সামা চাল বা অন্যান্য যে মিলেটস যেগুলো, সেগুলোকেও কিন্তু অল্প করে আনা হচ্ছে, যে আমাদের এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা, এই যে বিশেষ করে এবছরে আমরা কি দেখলাম যে সেপ্টেম্বরের মানে মাঝামাঝির পর থেকে অক্টোবরে কোনো বৃষ্টি নেই, এবং আমরা আশা করেছিলাম যে হুদহুদের বৃষ্টিটা হয়তো পেলে আমাদের এই শেষের দিকে ইরিগেশন ক্যানেলের জলটা নিতে হতো না, যেটা আমরা বোরোর সময় কাজে লাগাতে পারতাম বা রবিতে লাগাতে পারতাম। কিন্তু এবছরে আমরা বৃষ্টিটা না পাওয়ার জন্য খুবই অসুবিধা হলো, এবং আমাদের ক্যানেলের জল নিয়ে আমাদের এই মানে খারিফ ধানটার চাষটা শেষ করতে হলো। এবং এটার ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় হয়তো একটু অসুবিধা হতে পারে, যে অতিরিক্ত যদি ক্যানেলের জল থাকে সেক্ষেত্রে আমাদের রবি চাষটা হয়তো 2-4 দিন ডিলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমি তাদেরকে আবার মানে পরামর্শ দেব যে আপনারা কিন্তু পায়রা ক্রপের ক্ষেত্রে চলে যান, যাতে আপনাদের এই সময়টা বাঁচবে এবং আপনার কম খরচায় এবং বিনা চাষে আপনারা আর একটা নতুন ফসল পেয়ে যাবেন। যেহেতু এখন উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে কৃষিতে এবং যন্ত্রপাতিও এসেছে, সেইখান থেকে জানতে চাইবো যে নানান যে ভ্যারাইটিগুলো এসেছে নতুন নতুন, গমের ক্ষেত্রে হোক বা অন্যান্য যেগুলো রবি ফসলের ক্ষেত্রে, সেগুলো কতটা সম্ভবপর হবে এবং কৃষক বন্ধুরা কতটা আগ্রহী? না দেখুন, এই যে আমাদের যে নতুন নতুন জাত যেগুলো আমাদের আসছে, সেই জাতগুলো আমরা প্রথমেই কি করি, আমাদের চাষিদের কাছে সরাসরি তো পাঠানো হয় না, আমরা নিজেরা এগুলো আমাদের গভর্নমেন্ট ফার্মে এবং কিছু কিছু চাষির কাছে আমরা ডিসি হিসাবে এগুলো দিই প্রথমে, এবং চাষিদেরকে হাতে কলমে দেখায় যে এটা কতখানি আপনার সুবিধা হবে। বিশেষ করে আমরা এই বছরেও যেমন নতুন নতুন, বিশেষ করে এই বছরে আমাদের কাছে আসছে একটা সর্ষের হাইব্রিড, যেটা আমরা অল্প পাবো, সেটা আমরা কিছু কিছু চাষিদের কাছে ডেমনস্ট্রেশন হিসেবে করব। সেটা যদি দেখা যায় ভালো হয়, তখনই চাষিরা আমাদের কাছে আসবে যে আগামী দিনে তারা নেওয়ার জন্য। ঠিক তেমনি আমরা যেমন ধানেরও হাইব্রিড ধান আমরা বীরভূম জেলাতে আমরা গতবারেও করেছিলাম, এবছরও আমরা হাইব্রিড ধানের ডেমনস্ট্রেশন করব। সেগুলো কিন্তু তাদেরকে আমরা হাতে কলমে দেখাবো, দেখানোর পরে যদি চাষিরা স্যাটিসফাইড হয়, অটোমেটিক্যালি এর ডিমান্ড বাড়বে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পদে আছেন, একদম আলোচনা শেষে এসে গেছি, খুব ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছে যে কি বলবেন বা কি জানাবেন যে কৃষক বন্ধুরা আপনাদের দেওয়া এই সহযোগিতার কতটা নিচ্ছেন, কতটা মানে তারাও হাত বাড়িয়ে দিচ্ছেন আপনাদের দিকে? না, আমরা বিশেষ করে দেখেছি যে বীরভূম জেলার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যে আমাদের আগে যেটা ছিল যে বীরভূম জেলা কেন সারা পশ্চিমবঙ্গে যেটা এখন শুরু হয়েছে, যে কৃষককে তা আমরা কোনো রেকগনিশন দিতাম না। বর্তমান সরকারে আমরা এই মানে গত বছর এবং তার আগের বছর থেকে শুরু করেছি, প্রত্যেকটা ব্লকের একজন যে প্রগতিশীল কৃষক, তাকে কিন্তু আমরা কৃষক রত্ন হিসাবে রেকগনিশন দিচ্ছি। এবং আমরা এক পক্ষকালের মধ্যে সারা পশ্চিমবঙ্গে প্রতিটা ব্লকে আমরা কৃষক মানে জন্য একটা কৃষি মেলা, কৃষি এবং উদ্যান পালন এবং অন্যান্য আমাদের মানে ভেটেরিনারি এবং প্রাণী পালন সবাইকে নিয়ে একটা মেলা করছি, যেখানে আমরা বহু চাষিকে এক জায়গায় জড়ো করতে পেরেছি, দেখছি এবং তাদের বিভিন্ন প্রশ্ন শুনে এবং আমরা আপ্লুত হচ্ছি। এবং তাদের এখন যেটা আমাদের কাছে আসছে, যে তারা কিন্তু আমাদের কাছে এই খোঁজ খবরগুলো নিতে আসছে, এবং আমরা কৃষি দপ্তর থেকে কৃষি ক্যালেন্ডারেরও ব্যবস্থা করেছি, সেগুলোও চাষিদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এবং আমরা গত বছরে যেটা করেছিলাম যে এই বিভিন্ন প্রযুক্তি নিয়ে ভ্রাম্যমান একটা গাড়ি, যে কৃষি প্রযুক্তি এবং অন্যান্য বিষয় নিয়ে ভ্রাম্যমান গাড়ি, সেগুলোও কিন্তু আমাদের প্রতিটা ব্লক এবং গ্রামে ঘুরছে। ধন্যবাদ আপনাকে, চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন আমাদের সব দর্শক বন্ধুদের জন্যে। আর একটা কথা বলতে ইচ্ছে করলো যে ওর কথা থেকে আমরা জানতে পারলাম যে কৃষি কিভাবে এগোচ্ছে এবং পরিকল্পনা কিভাবে নেওয়া হচ্ছে রবি মরশুমের জন্য। তো কৃষক বন্ধুরা, আপনারা তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সত্যি খুব আশাব্যঞ্জক এটা। আরও এগিয়ে আসুন, সহযোগিতা করুন, তাহলে কিন্তু দেখবেন যে ভবিষ্যতে আপনারাই লাভবান হচ্ছেন। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা কোত্থেকে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে,
ভাই হরকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকে কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনার বিষয় বেগুন চাষ। বক্তা ডক্টর নন্দিতা ভট্টাচার্য, সহ কৃষি অধিকর্তা ইলামবাজার। নমস্কার নন্দিতাদি। নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় বেগুন চাষ নিয়ে কথা বলবো। আচ্ছা দিদি, বেগুনটা সাধারণত আমরা আগে যেটা দেখতাম যে শীতকালে ভালো বেগুন হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রায় সারা বছরই আমরা বেগুন বাজারে পাচ্ছি। তো কিন্তু আমরা ঠিক কিভাবে আমরা জানবো যে চাষের সময়টা কোনটা? সেই এখন মানে সারা বছরের উপযোগী বেশ কিছু জাত এসেছে, ফলে এখন আমরা সারা বছরই বেগুন পাতে পাই। তো তার জন্য যেটা হয়, গ্রীষ্মকালীন চাষ হয়, বর্ষাকালেও চাষ হয়, আবার শীতকালীন চাষটা তো আছেই প্রধান চাষ। এখন গ্রীষ্মকালে চাষ করতে গেলে তার বীজটা তৈরি করতে হয় পৌষ মাঘ মাসে, আর বর্ষাকালে যদি সেটা বাজারজাত করতে হয় তাহলে সেটা চৈত্র বৈশাখ মাসে তার বীজটা তৈরি করতে হয়। আর শীতকালীন যে বেগুনটা আমরা বাজারে পাই সেটার প্রস্তুতি নেন চাষি ভাইরা মোটামুটি শ্রাবণ ভাদ্র মাস থেকেই তার বীজ বোনা শুরু হয়। অর্থাৎ সারা বছর ধরে চাষের সময় আমরা সারা বছরকেই বলতে পারি এবং এই তিনটে ক্ষেপেই এর চাষ হয়ে থাকে। আচ্ছা, আপনি একটু আগে যে বললেন যে অনেক জাতের বেগুন ভালো জাতেও পাওয়া যাচ্ছে, তো একটু জাতগুলো সম্পর্কে আমাদের একটু বলুন। হ্যাঁ, গ্রীষ্ম আর বর্ষাতে যে জাতগুলো প্রধানত হয় সেগুলো হচ্ছে পুষা পার্পেল লং, পুষা পার্পেল ক্লাস্টার, কৃষ্ণনগর লং, কুলি, চৈতালি, পুষা ক্রান্তি, এই জাতগুলো মোটামুটি মানে যেগুলো দেশি জাত, এই জাতগুলো চাষ করা হয়। আর শীতকালে যে জাতটা বেশি প্রাধান্য পায় সেটা হচ্ছে মুক্তকেশী, যেটা আমরা ওই লম্বা কালো বেগুনগুলো মিশমিশে কালো যে বেগুনগুলো বাজারে আসে, পুষা মুক্তকেশী, এটা পুষা ভৈরব, ভাঙর, তারপরে একটা কাঁটাওয়ালা বেগুন পাওয়া যায় যেটাকে বলা হয় মাকড়া। এছাড়া পুষা অনুপম, পুষা ক্রান্তি, এই জাতগুলো শীতকালে হয়। এগুলো সবই দেশি জাত। আর কিছু সংকর জাত যেগুলোর ফলন ক্ষমতা অনেক বেশি, সেগুলো সারা বছরই চাষ করা যায়। যেমন আছে পুষা হাইব্রিড 5, পুষা হাইব্রিড 6, পুষা হাইব্রিড গ্রিন, অর্কা নবনীত, সৌরভ, সুফল, এইগুলো সব হচ্ছে হাইব্রিড জাত। আচ্ছা, তো মোটামুটি দেশি জাত হাইব্রিড জাত দুই মিলেই চাষি ভাইরা চাষ করে থাকেন। আচ্ছা, আর এই যে চাষি ভাইরা যখন চাষ করছেন, এই বীজটা যেটা দিচ্ছেন সেটা পরিমাণ কত, বা যখন বুনছেন রোয়ার দূরত্বটা কত? হ্যাঁ, যেটা বীজ ওনারা বীজতলায় ফেলেন চারা তৈরি করার সময়, সেটা আমি হিসেবটা কাঠাপতি বলছি কারণ সেক্ষেত্রে সুবিধা হবে চাষি ভাইদের। কাঠাপতি অর্থাৎ 2 শতকে মোটামুটি 4 থেকে 5 গ্রাম বীজ লাগছে। আর বীজ রোয়ার ক্ষেত্রে যেটা গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন বেগুনে মোটামুটি মানে একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব থাকে 2 ফুট এবং গাছ থেকে গাছের দূরত্বও থাকে 2 ফুট। আর শীতকালীন বেগুনের ক্ষেত্রে সেটা 2 থেকে 2.5 ফুট অবধি করা হয় সাধারণত সারি থেকে সারির দূরত্ব। তো এটাই মোটামুটি আর কি, যে সারির থেকে সারির মানে যেটা স্ট্যান্ডার্ড দূরত্ব সেটা 2 ফুট বাই 2 ফুট। 2 ফুট বাই 2 ফুট। আচ্ছা, বেগুন চাষের ক্ষেত্রে সার প্রয়োগ কীরকম করা উচিত বা গাছের যত্ন কীরকমভাবে নেওয়া উচিত, সেই বিষয়ে যদি আপনি আমাদের চাষি ভাইদের বলেন। বেগুনে যেহেতু ফলন ভালো পাওয়া যায়, মানে এর সারের চাহিদাটাও অটোমেটিক্যালি বেশি, তো গ্রীষ্ম বা বর্ষাকালীন যেটা বেগুন চাষে সেটাতে যে সার দেওয়া হয় অর্থাৎ একরে বা 100 শতকে যেটা আমাদের সরকারি সুপারিশ সেটা হচ্ছে 48-24-24। আর শীতকালে খাবারটা একটু বেশি দরকার হয়, শীতকালে অটোমেটিক্যালি ফলনটাও বেশি, এই সময় হচ্ছে 60-40-40। তো এতে চাষি ভাইদের খুব একটা সুবিধে হবে না। আমি বলি কাঠাপতি যেটা লাগছে, কাঠাপতি সাধারণত যেটা চাষ করেন ওনারা যে 10-26-26 দেন 1 কেজি করে এবং তার সঙ্গে 350 গ্রাম মতো ইউরিয়া দেন। এটা আমি বলছি গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন। এবং এর পরে আবার 2বার চাপান দেবেন, সেটা 250 গ্রাম করে ইউরিয়া।
আমি চাপানের সময়টা আসছি। আর শীতকালীনের ক্ষেত্রে ওই যে 10-26 যেটা গ্রীষ্মকালে বললাম কাঠাতে 1 কেজি করে, সেটা শীতকালে একটু বেড়ে গিয়ে কাঠাতে 1.5 কেজি করে হবে। আর ইউরিয়ার পরিমাণটা একই থাকবে 300 থেকে 350 গ্রাম। আর পরবর্তীকালে যেটা চাপান দেবে মোটামুটি 3 সপ্তাহের মাথায় অর্থাৎ 21 দিন পরে ওই 250 থেকে 300 গ্রাম মতো ইউরিয়া চাপান দিয়ে গোড়া খুঁড়ে আর কি গাছের গোড়ায় মাটি দিতে হবে। আর দ্বিতীয় চাপানটা যেটা দেবেন সেটা 42 দিনের মাথায়। এবং যেহেতু সারিতে চাষ করা হচ্ছে, গোড়ায় মাটি দেওয়া হচ্ছে, ফলে এই নালাতে মানে সেচ দিতে প্রয়োজন বুঝে মাটিতে রসের অবস্থা বুঝে সেচ দিতে হবে। বর্ষাকালে সাধারণত সেচের প্রয়োজন হয় না, এক্ষেত্রে বরং বাড়তি জলটা আমাদের যাতে বের হয়ে যাওয়ার ব্যবস্থা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর কি ধরনের পরিচর্যা করা দরকার? আর যেটা মানে মাঠে তো চাষি অবশ্যই যান, কারণ আমরা যেটা বলি যে চাষির পায়ের ধুলোই হচ্ছে সবচেয়ে বড় ওষুধ গাছের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি তারপরে কিছু দেখেন যে বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে না বা রোগ পোকার আক্রমণ তো পরবর্তীকালে আছে, আমরা যেটা বলি আর কি যে রাসায়নিক সার দেওয়ার পাশাপাশি ওনারা যদি দেখেন যে মানে গাছের ঠিক মতো বৃদ্ধি হচ্ছে না বা ফুল ফল আসতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে অনুখাদ্য, জৈব সার তো মানে সেটা বলা হয়নি অবশ্যই যে যখন লাগাবেন যথেষ্ট পরিমাণ জৈব সার দিয়েই লাগাতে হবে, বা বীজতলা যখন তৈরি করবেন তখনও সেখানে পরিমাণ মতো জৈব সার দিতে হবে। আর ওই পরবর্তীকালে বললাম যে অনুখাদ্যের যে মিশ্রণ বাজারে পাওয়া যায়, জিঙ্ক, কপার, বোরন, মলিবডেনাম মিশ্রণ, মাইক্রোমিক্স বা আর অন্যান্য নামে বাজারে পাওয়া যায়, সেক্ষেত্রে এই অনুখাদ্যের মিশ্রণ 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ওই একবার 21 দিন আর একবার 42 দিনের মাথায় যদি স্প্রে করে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে ফল মানে ফুলটা খুব ভালো আসছে এবং ফলও ভালো ধরছে। তবে চাষি ভাইদের যে প্রবণতা থাকে যে বেগুন গাছে কিন্তু ওনারা অকারণে অহেতুক প্রচুর ভিটামিন, ওষুধ এসব আর কি দিয়ে থাকেন। সেটা প্রয়োজন নেই। যদি গোবর সার এবং ঠিকঠাক মানে সুষম রাসায়নিক সার দেওয়ার পর আমরা যদি 2 বার অনুখাদ্যের মিশ্রণ স্প্রে করে দিই, অটোমেটিক্যালি কিন্তু ভালো ফলন পাবেন। এই ফলন আপনি বলছেন, ফলনের ব্যাপারটা আরেকটু আমাদের যদি পরিষ্কার করে বলেন, এবং ফসল তোলার কথাটা, হ্যাঁ সেই ব্যাপারে যদি একটু ফসল তোলার ক্ষেত্রে যেমন যে দেশি জাতগুলো মোটামুটি চারা মূল জমিতে লাগানোর 2 মাস পর থেকেই 2 থেকে 2.5 মাসের মধ্যে আমরা ফসল তুলতে পারি, ফসল তোলা শুরু হয় আর কি। বেগুন তো অনেকগুলো ঝাঁকে ঝাঁকে আসে, আর যেগুলো হাইব্রিডের ক্ষেত্রে আরও আগাম, অর্থাৎ 50 থেকে 60 দিনের মধ্যেই কিন্তু ফসল তোলা শুরু হয়ে যায়। এবং দেখা গেছে যে দেশি জাতগুলোতে ঠিকঠাকভাবে চাষ করলে মানে কাঠাতে প্রায় 2 থেকে 2.5 কুইন্টাল ফলন হয়, এবং হাইব্রিড জাতে ফলনটা আরও বেশি হয়, 3 থেকে 3.5 কুইন্টাল মতো ফলন পেতে পারেন। আচ্ছা, তাহলে বেগুন চাষটা অনেকটাই লাভজনক, এবং সময় যে খুব বেশি তা কিন্তু নয়। 3 মাসের মধ্যে চাষি কিন্তু বীজ তলা থেকে একদম মানে শেষ ফসল পাওয়া অবধি আর কি 3 থেকে 3.5 মাসের মধ্যে পেয়ে যাচ্ছে, যেখানে সারা বছরই প্রায় বেগুন হচ্ছে, ভালো রকম ফলনই হচ্ছে। আচ্ছা, এই শস্য রক্ষার কিভাবে করবেন চাষি ভাইরা? বেগুনে কিন্তু এই একটা যেটা আপনি বললেন শস্য রক্ষা, এই কথাটা চাষ করতে গেলে সবসময় মাথায় রাখতে হয়, কারণ পোকা ব্যাপারটা ভীষণ দেখা যায়, ভীষণই পোকা, এবং কিছু রোগও আছে যেগুলোর জন্য চাষি ভাইরা কিন্তু অনেক বিপদের সম্মুখীন হন। হয়তো অনেক খরচ করে লাগালেন, তারপরে দেখা যায় বেগুন চাষে সেভাবে লাভ করতে পারলেন না। তো বেগুনের যেটা পোকার মধ্যে বলবো যেটা মানে মারাত্মক ক্ষতি করে, সেটা হচ্ছে ফল ও ডগা ছিদ্রকারী পোকা, যেটা চাষি ভাইরা বলেন নলি পোকা। তো এটা মোটামুটি বেগুন লাগানোর পর থেকেই দেখা যায় যে এর আক্রমণ শুরু হয়, যখন কচি আগার দিকের ডগায় বা পাতার বৃন্তে, পাতাতে এই স্ত্রীমথ ডিম পাড়ে, এবং ডিম পাড়ার পরই ডিম ফুটে ওই শুঁয়ো ছাড়া ছোট ছোট লেদা পোকা ফুটো করে গাছের মধ্যে ঢুকে যায়, এবং যখন কচি ডগাতে যায় আস্তে আস্তে ভেতরের মজ্জাটা খেয়ে ফেলে, ফলে পাতাটা ঝিমিয়ে যায় এবং গাছেরও আগার দিকটা আর কি ঝিমিয়ে পড়ে। এরপর যখন ফল ধরতে শুরু করে সেই সময় ফলেও আক্রমণ হয়, এবং ফলের মধ্যে মানে কালো কালো পোকার মল পাওয়া যায়, ফুটো দেখতে পাওয়া যায়, এবং ফলটাকে প্রায় 50 থেকে 60% একদম ক্ষতি করে দেয়, ফলে সেটা আর বাজারজাত করা যায় না।
তো এটা আমি যেটা বললাম যে মানে গাছটা মূল জমিতে লাগানোর পর থেকেই কিন্তু এর আক্রমণ শুরু হয়। তো সেই জন্য আমাদের এর মানে সাবধানতা নিতে হবে। মূল জমিতে লাগানোর পর 21 দিনের মাথায় যখন আমরা ইয়ে করছি আর কি, গোড়াটা খুঁড়ে চাপান দিচ্ছি, সেই সময় আমাদের কার্টাফ হাইড্রোক্লোরাইড, পাদান, কেল্লান এই জাতীয় কীটনাশক গাছ পিছু 5 গ্রাম করে বা বিঘেতে 1 বিঘেতে 4 কেজি যদি আমরা ছড়িয়ে দিই, এবং সেক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিকভাবে পোকার আক্রমণটা কম হয়। পরবর্তীকালে 1 মাসের মাথায় একবার এই ওষুধটাই, কার্টাফ হাইড্রোক্লোরাইড, এটাই একবার 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। তারপরেও যদি পোকার উপদ্রব দেখা যায়, সেক্ষেত্রে একই ওষুধ বারবার না দিয়ে আমরা বলবো যে ঘুরিয়ে ফিরিয়ে, যেমন প্রোফেনোফস হতে পারে বা অ্যাসিফেট হতে পারে, যে কোনো একটা ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে এরপরে স্প্রে করতে। আর প্রথমেই যেটা করণীয় হচ্ছে যে গাছের আগার দিকে যে অংশটা ঝিমিয়ে পড়ছে সেটা কেটে বা ভেঙে নিয়ে সেটা মাঠ থেকে দূরে এক জায়গায় গিয়ে পুড়িয়ে দেওয়া বা একটু গর্ত করে মাটির তলায় চাপা দিয়ে দিতে হবে, যাতে পোকার ডিম পুত্তলি আবার নতুন করে এসে অ্যাটাক করতে না পারে। তো এই মানে ফল ও ডগা ছিদ্রকারী পোকা নিয়ে কিন্তু চাষিরা নাজেহাল। বা অনেক সময় দেখা যায় যে নিম ঘটিত ওষুধ যদি দিন 15 পর পর স্প্রে করেন, যেটা নিম তেল, নিমারিন বাজারে পাওয়া যায়, এতে দেখা যায় কি যে একেবারে পোকা লেগে গেলে ছেড়ে যাবে না, কিন্তু গাছটা এমন তেতো হয়ে যায় যে এই পোকাটা কিন্তু সহজে অ্যাটাক করে না। তো এটা একটা জৈব নিম ঘটিত, এটা কিন্তু পরিবেশের জন্যও নিরাপদ এবং আমাদের স্বাস্থ্যের জন্য। তো এই নিম ঘটিত বিষটা বা চাষিরা বাড়িতেও নিম পাতা ভিজিয়ে রেখে জলের মধ্যে সেটা স্প্রে করতে পারেন, এতেও অনেক উপকার পাবেন। এছাড়া যে পোকাগুলো হয় আর কি, যেমন একটা হয় বাঘা পোকা, এর গায়ে ছোট ছোট কাটা থাকে, এটা পাতার নিচে ডিম পাড়ে এবং ছোট যে বাচ্চা পূর্ণাঙ্গ পোকা দুটোই পাতার সবুজ অংশটাকে নষ্ট করে। এক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক যেমন সেভিন পাউডার 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করে দিলে পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এটা খুব একটা মারাত্মক পোকা নয়। আরেকটা দেখা যায় যে গরমের সময় ওই মাকড়ের উপদ্রব হয়, লাল রঙের সূক্ষ্ম সূক্ষ্ম পোকা পাতার তলার দিকে থাকে, যেটা মানে খালি চোখে দেখা খুব মুশকিল। তো এরা হচ্ছে গাছের রস চুষে খায় এবং আস্তে আস্তে পাতাটা ফ্যাকাশে হয়ে যায়। তো এই মাকড়ের উপদ্রব হলে গাছের ফল ধারণের ক্ষমতাও কমে যায়। তো এক্ষেত্রে জোরে প্লেন জল যদি স্প্রে করে দেওয়া যায়, অনেক সময় দেখা যায় যে মাকড়ের আক্রমণ কমে যায়। বা যেগুলো মাকড়নাশক আছে, যেমন সালফার পাউডার 4 গ্রাম প্রতি লিটার জলে, বা ইথিয়ন বা প্রোফেনোফস, যে কোনো একটা মাকড়নাশক কিন্তু স্প্রে করা যেতে পারে। আরেকটা যেটা দেখা যায় যে শেকড় ফোলা রোগ, অনেক সময় দেখা যায় যে শেকড়টা ফুলে গেছে, এটা ওই এক রকমের কৃমি নিমাটোডের আক্রমণে হয়। তো এক্ষেত্রেও গাছ খুব দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে যেটা হয় যে নিম ঘটিত যদি আমরা দিই, নিম খোল জমিতে দিই, তাহলে কিন্তু এই শেকড় ফোলা রোগের আক্রমণটা অনেকটা কম হয়। যে কোনো সার, জৈবিক সার যথেষ্ট কাজে লাগে। অনেক ধন্যবাদ নন্দিতাদি, আমাদের সময় শেষ, কিন্তু আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে বেগুন চাষ করতে গেলে কৃষক বন্ধুরা কিভাবে চাষ করবেন, এবং সবথেকে বড় যেটা সমস্যার কথা উনি বললেন, রোগ পোকার কথা, এবং সেটা তার হাত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সে কথাও উনি জানালেন। আশা করি কৃষক বন্ধুরা উপকৃত হবেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।